কোনো একটি গ্রামে অঙ্কিতা তার মা সাবিত্রী ও ছোট বোন রানীর সঙ্গে বাস করত। অঙ্কিতা দেখতে ছিল অনেক সুন্দরী। পুরো গ্রামের লোক তার সৌন্দর্যের অনেক প্রশংসা করত। ছোট থেকে অঙ্কিতার একটি আশা ছিল যে সে বড় হয়ে মডেল হবে আর তার ছোট বোন রানী ও মাকে অনেক শান্তিতে রাখবে। কিন্তু অঙ্কিতার এই স্বপ্ন পূর্ণ হওয়াটা অনেক কঠিন ছিল, কারণ অঙ্কিতার পরিবার ছিল অনেক গরিব। তারা ছোট্ট একটি ঝুপড়ি ঘরে বাস করত। অঙ্কিতার মা সাবিত্রী জমিদারের বাড়িতে ঝাড়ু দেওয়ার কাজ করত। সাবিত্রী এতে যে কয় টাকা ইনকাম করত তা দিয়ে কোনো মতে সংসারের খরচ চালাতো। যে বাড়িতে সাবিত্রী কাজ করত সেই বাড়ির মালিকের একটি মেয়ে ছিল, তার নাম ছিল মাহিরা। মাহিরাও দেখতে অনেক সুন্দর ছিল, কিন্তু সে অঙ্কিতার থেকে বেশি সুন্দর ছিল না। এরপরও মাহিরা তার সৌন্দর্য নিয়ে অনেক বেশি অহংকার করত। গ্রামের অন্যান্য কালো ও কুৎসিত মেয়েদেরকে অনেক বেশি জ্বালাতো, তাদেরকে নিয়ে হাসি ঠাট্টা করত। এই জন্য গ্রামের সবাই মাহিরাকে অহংকারী বলতো। একদিন মাহিরা তার ধনী ধনী বান্ধবীদের সঙ্গে করে বাজারের দিকে যাচ্ছিল। তখন তারা অঙ্কিতাকে দেখতে পেল আর অঙ্কিতাকে নিয়ে মজা করতে লাগলো। আর এই দেখ দেখ, অঙ্কিতা আসছে, ওর জন্য একটু রাস্তায় সাইড দে। আচ্ছা, তোমরা আমাকে দেখে এমন করছো কেন? ও, বুঝতে পেরেছি, অঙ্কিতার হয়তো খারাপ লেগেছে। কোনো ব্যাপার না, এই যে দেখো, আমার স্যান্ডেলে যে ময়লা আর ধুলিবালি পড়ে আছে না, ওগুলো পরিষ্কার করে দাও। এসব কাজ করাই তো তোমাদের অভ্যেস। মানুষের ময়লা নোংরা আবর্জনা পরিষ্কার করা এটাই তো তোমাদের কাজ, কারণ তোমরা তো ছোট লোক। মাহিরা, এসব তুমি কি বলছো? আমি তোমার স্যান্ডেলের ময়লা কেন পরিষ্কার করতে যাব? ও, আমার স্যান্ডেলের ময়লা পরিষ্কার করবে না? ঠিক আছে, তাহলে আমি আমার বাবাকে বলে তোমার মাকে কাজ থেকে বের করে দেব। এ কথা শুনে অঙ্কিতা চিন্তায় পড়ে গেল। যদি মাহিরার বাবা অঙ্কিতার মা সাবিত্রীকে কাজ থেকে বের করে দেয়, তাহলে তাদের সংসার কিভাবে চলবে? না না মাহিরা, তুমি তোমার বাবাকে কিছুই বলো না। আমি এক্ষুনি তোমার জোতার নোংরা পরিষ্কার করে দিচ্ছি। এরপর অঙ্কিতা মাহিরার জোতার ময়লা পরিষ্কার করতে লাগলো। এসব দেখে মাহিরা ও তার সাথে থাকা বান্ধবীরা সবাই মিলে হাসতে শুরু করলো। এই দৃশ্য দেখে অঙ্কিতার অনেক মন খারাপ হলো। কিছু না বলে অঙ্কিতা চুপচাপ তার বাড়ির দিকে গেল। এভাবেই আরও বেশ কিছুদিন কেটে গেল। একবার ওই গ্রামে অনেক বড় মেলা বসলো। তখন অঙ্কিতা তার মাকে বলল, মা, আমাদের গ্রামে অনেক বড় মেলা বসেছে, কিছু টাকা দাও না, আমি আর রানী মেলা ঘুরতে যাচ্ছি। ঠিক আছে বেটা, আমি টাকা দিয়ে দিচ্ছি, এই নাও, বেশি কিছু কিনো না। তোমরা তো ভালো করে জানো পুরো মাস আমার এই টাকাতেই চলতে হবে, আমি তো আর বেশি টাকা ইনকাম করি না। মা, এসব আমাদের খুব ভালোভাবে মনে আছে, আমরা জানি, তুমি টেনশন করো না, আমরা বেশি কিছু কিনবো না। এরপর সাবিত্রী অঙ্কিতা ও রানীকে কিছু টাকা দিয়ে দিল। টাকা পেয়ে তারা খুব খুশি হলো। এরপর তারা মেলায় ঘুরতে গেল। মেলাতে গিয়ে খুব এনজয় করতে লাগলো। ওই মেলাতে আসা অনেক ধনী একটি মহিলা, যার নাম ছিল প্রেমলতা, তার দৃষ্টি পড়ল অঙ্কিতার দিকে। সেই সময় তার অ্যাসিস্ট্যান্ট তাকে বলল, ম্যাম ম্যাম দেখুন, ওই যে ওই মেয়েটাকেই তো আপনি দেখছেন, তাই না? কতটা সুন্দর। আমাদের এই বাড়ির যে কম্পিটিশন হবে না, তার জন্য এই মেয়েটি একেবারে পারফেক্ট। হ্যাঁ হ্যাঁ টিনা, তুমি তো একদম ঠিক বলেছো। আমি ভেবেছিলাম খামাখায় মেলাতে এসে আমি টাইম ওয়েস্ট করছি, এখন দেখছি না, এসে ভালোই হলো। মডেলিং করার জন্য এই নতুন নায়িকা হিসাবে একে নেব। টিনা, মেয়েটির সঙ্গে কথা বলে দেখি। কথা বলে প্রেমলতা টিনাকে সঙ্গে করে সেখানে গেল আর বলল, এক্সকিউজ মি, হেই মেয়ে, আমার নাম প্রেমলতা, তোমার নাম কি? জি, আমার নাম অঙ্কিতা। আপনি কে? আমি অনেক বড় মডেল কোম্পানির ফ্যাশন ডিজাইনার, আর এই মুহূর্তে আমার এখানে মডেলিং করার জন্য নতুন নায়িকার প্রয়োজন। আমি ভাবতেও পারিনি যে এই মেলা ঘুরতে এসে আমি নতুন মডেল হিসাবে তোমাকে পেয়ে যাব। তুমি না আমাদের নতুন মডেলিং নায়িকা হিসাবে একেবারে পারফেক্ট, তোমাকেই চুজ করছি আমরা। তুমি কি বলছো? এটা কি বলছেন আপনি, নতুন মডেল নায়িকা? আমি আমি তো কোনো স্বপ্ন দেখছি না। না না, একদম সত্যি, আমি তোমাকে নিয়ে যাব শহরে, যদি তুমি রাজি থাকো। আর তোমার বাড়ি কোথায়? চলো তোমার মা বাবার সাথে এই ব্যাপারে কথা বলি। এরপর প্রেমলতা তার বড় গাড়িতে অঙ্কিতা, রানী ও টিনা সবাইকে নিয়ে চলে গেল অঙ্কিতার বাসায়। অঙ্কিতার বাসার সামনে এত বড় ও দামি ব্র্যান্ডের গাড়ি থামতে দেখে এলাকার লোকজন সবাই একত্র হয়ে গেল। অঙ্কিতার মা সাবিত্রীও আশ্চর্য হয়ে বাড়ির বাইরে আসলো। তখন প্রেমলতা বলল, হ্যালো, আমার নাম প্রেমলতা, আমি আপনার মেয়ে অঙ্কিতাকে মডেলিংয়ের নায়িকা হিসাবে শহরে নিয়ে যেতে চাই।
কারণ আপনার মেয়ে দেখতে অনেক সুন্দরী আর মডেল হওয়ার জন্য একেবারে পারফেক্ট। দেখবেন ভবিষ্যতে একদিন না একদিন আপনার মেয়ে অনেক বড় মডেল হয়ে গেছে আর আপনার সুনাম হচ্ছে। এরপর প্রেমলতা আঙ্কিতাকে শহরে নিয়ে গেল। যখন এই সংবাদ মাহিরা জানতে পারল তখন সে রেগে আগুন হয়ে গেল। না, কখনোই নয়, ইম্পসিবল। ওই চাকরানির মেয়ে চাকরানি আঙ্কিতা কখনোই মডেলিং হতে পারবে না। আমি ওকে কখনোই হতে দেব না। কিন্তু কি করব, আমাকে কিছু না কিছু একটা করতেই হবে। এরপর অনেক চিন্তা ভাবনা করে মাহিরা তার বাবার টাকা নিয়ে চলে গেল শহরে। আর মডেলিং এর শো আপদেরকে টাকা দিয়ে পটিয়ে সেখানে পার্টিসিপেট করার জন্য একটি সুযোগ নিয়ে নিল। এবার হবে মজা। এবার আমি দেখছি ওই আঙ্কিতা কি করে আমার উপর দিয়ে মডেলিং শোতে জিতে যায়। এরপর মাহিরা তার মেকওভার করালো অনেক বড় আর্টিস্টের দ্বারা। মেকওভার করানোর পরে মাহিরাকে দেখতে অনেক সুন্দর লাগছিল। এরপর এক এক করে মডেল প্রতিযোগী সেখানে গিয়ে র্যাম্বো করতে লাগলো। কিন্তু আঙ্কিতার র্যাম্বো সবচেয়ে বেশি সুন্দর হলো আর আঙ্কিতাকে দেখতে সবচেয়ে বেশি সুন্দর লাগছিল। এই জন্য প্রথম রাউন্ডে আঙ্কিতায় জিতে গেল। আঙ্কিতার এই জয় দেখে মাহিরা হিংসায় আরো বেশি পড়তে লাগলো। না না, এবার অতি সহজে ছেড়ে দিলে হবে না। যে করেই হোক ওই আঙ্কিতাকে এমন কিছু একটা করব যাতে ওই স্টেজে উঠে দ্বিতীয়বার কখনো আর র্যাম্বো করতে না পারে। এই দ্বিতীয় রাউন্ডে আমি জিতবো। আঙ্কিতা তার রুমে চেয়ারের উপরে বসে বিশ্রাম করছিল। ঠিক তখন চুপি চুপি পেছন দিক থেকে মাহিরা আসলো আর আঙ্কিতার চুলে সুইনগামের আঠা লাগিয়ে দিয়ে চুপি চুপি সেখান থেকে চলে গেল। এরপর যখন আঙ্কিতা উঠল আর তার সেকেন্ড রাউন্ডের জন্য রেডি হতে গেল তখন আয়নার মধ্যে সে তার চেহারা দেখে খুবই চিন্তায় পড়ে গেল। দেশে না পেয়ে আঙ্কিতার দুঃখে জোরে জোরে কান্না করতে লাগলো। আঙ্কিতার কান্নার আওয়াজ শুনে সবাই তার কাছে উপস্থিত হলো। আরে আঙ্কিতা, এ কি? তোমার মাথার চুলে এভাবে সুইনগামের আঠাকে লাগিয়ে দিল? আমি জানি না এসব হলো কি করে, কিন্তু আমি তো আর সেকেন্ড রাউন্ডে পার্টিসিপেট করতে পারবো না, কারণ আমার সব চুলই নষ্ট হয়ে গেছে এই আঠা লেগে। এখন আমি মাকে কিভাবে মুখ দেখাবো, মায়ের কাছে কি জবাব দেব? এ কথা বলে আঙ্কিতা বাইরে গিয়ে কান্না করতে শুরু করলো। ঠিক ওই সময় আঙ্কিতার কাছে সিন্ড্রেলা নামে একজন পড়ে আসলো আর আঙ্কিতাকে বলল, হয়েছে তোমার? তোমাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? আমাকে বলো। আপনি কে? আপনি কেন এখানে এসেছেন? আমি হলাম সিন্ড্রেলা পরি। আমি ওই যে আকাশের মেঘের মধ্যে থাকি, ওখানেই আমার বাড়ি। কিন্তু আমি যখন দেখলাম তুমি এভাবে মন খারাপ করে কান্না করছো তখন আর সহ্য করতে পারলাম না, তোমাকে জিজ্ঞেস করতে আমি এখানে চলে এসেছি। পরের কথা শুনে আঙ্কিতা পরের কাছে তার দুঃখের সব কথা খুলে বলল। আঙ্কিতা, তুমি কোনো টেনশন করো না, আমি তোমার চুল সব ঠিক করে দেব। এসো আমার সাথে। কথা বলে সিন্ড্রেলা পরি আঙ্কিতাকে নিয়ে গেল সেই মেঘের মধ্যে পরীর দেশে, যেখানে ছিল সোনা ও রূপার দুইটি হেয়ার ডাই। এখানে নিয়ে গিয়ে সিন্ড্রেলা পরি বলল, আঙ্কিতা, তুমি এখানকার দুইটি সোনা ও রূপার হেয়ার ডাইয়ের ঘরের মধ্যে থেকে যে কোনো একটিকে চুজ করতে পারো। যদি তুমি এই রূপার হেয়ার ডাইয়ের ঘরকে বাছাই করে নাও তাহলে তোমার চুল আগের চেয়েও বেশি সুন্দর হয়ে যাবে। তোমার সঙ্গে শত্রুতা করে যে এমনটা করেছে তার সঙ্গে সেমনটাই হবে। আর যদি তুমি সোনার হেয়ার ডাইয়ের ঘর বেছে নাও তাহলে তুমি এই ঘরের মধ্যে অনেক সোনা দানা পাবে। সেই সোনা দানা হীরা জহরত পেয়ে তুমি অনেক ধনী হয়ে যাবে। এখন তুমি ডিসাইড করো তুমি কোন ঘর নিতে চাও। পরিজি, আমি কোনো টাকা পয়সা চাই না। আমি তো টাকা পয়সা নিজে পরিশ্রম করে ইনকাম করতে চাই। আমি তো চাই আমার চুলকে সারাতে, যাতে আমি মডেলিং শো এর কম্পিটিশনে যোগ দিতে পারি আর আমি আমার স্বপ্নকে পূর্ণ করতে পারি। এ কথা বলে আঙ্কিতা রূপার হেয়ার ডাইয়ের ঘরের মধ্যে প্রবেশ করলো, যার দ্বারা আঙ্কিতার চুল আগের চেয়েও দেখতে অনেক বেশি সুন্দর হয়ে গেল। নিজের চুল আগের চেয়েও বেশি সুন্দর হতে দেখে আঙ্কিতা অনেক খুশি হলো। এরপর সে ফিরে গেল আর সেই মডেলিংয়ে শো আপ করলো। আর হিংসুটে মাহিরা যেভাবে আঙ্কিতার চুল নষ্ট করে দিয়েছিল চুইনগামের আঠা লাগিয়ে, মাহিরার সঙ্গে ঠিক তেমনটাই হলো। নিজের চুলের এই অবস্থা দেখে মাহিরা জোরে জোরে কান্না করতে লাগলো। হায় হায়, আমার চুলে চুইনগামের আঠা গিয়ে লাগিয়ে দিল, এখন আমি কি করব? এভাবেই দুষ্ট মাহিরা তার কৃতকর্মের শাস্তি পেয়ে গেল। ওদিকে আঙ্কিতা মডেলিং জিতে গেল আর সে অনেক পুরস্কৃত হলো। আঙ্কিতার কাছে একের পর এক কাজ আসতে লাগলো। এভাবে আঙ্কিতার স্বপ্ন পূর্ণ হয়ে গেল আর তার মায়ের নাম দূর দূর পর্যন্ত ছড়িয়ে পড়লো। এভাবে টাকা ইনকাম করে আঙ্কিতার শহরে একটি বাড়ি কিনলো আর তার মা ও বোনের সঙ্গে সারাটা জীবন সুখে শান্তিতে কাটাতে লাগলো। কোনো একটি গ্রামে দামিনী নামে একজন মহিলা তার দুই মেয়ে রিয়া ও শিখার সঙ্গে বাস করত।
দামিনী তার এলাকাতে সজিতের বাগানে মালিনীর কাজ করত। দামিনী অনেক মন দিয়ে তার বাগানের দেখভাল করত। তার পরিশ্রমের কারণে সজিতের বাগানে অনেক সুন্দর সুন্দর রং বেরঙের ফুল ফুটেছিল, আর ওই ফুল বিক্রি করে জমিদার সজিতের অনেক টাকা ইনকাম হতো। একদিন সুজিত দামিনীকে চিৎকার করে ডেকে বলল, আরে ও দামিনী, কোথায় তুমি? তাড়াতাড়ি এদিকে এসো। জি 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 মালিক, আপনি ডাকছেন? ও দামিনী, কি করে বাগানের দেখাশোনা করো? এই দেখো, দেখেছো এখানে গোলাপি চারাটা একেবারে শুকিয়ে গেছে। তুমি জানো না এই ফুলের বাগানের ফুলগুলোকে আমি কত বেশি ভালোবাসি? হ্যাঁ মালিক, আমি জানি, কিন্তু ফুল তো আর ফুটে বছর বছর ধরে থাকে না। ফুল ফুটবে, শুকাবে, এটাই তো প্রকৃতির নিয়ম। ও, সবকিছু যদি প্রকৃতির নিয়মেই হয় তাহলে তুই এখানে কি করছিস? বসে বসে টাকা নেবে? যা, কাল থেকে তুই আর কাজে আসবি না, বুঝেছিস? আরে মালিক, দয়া করে এমনটা করবেন না। আমি অনেক গরিব। ওদিকে বাড়িতে 2টি মেয়ে আমার পথের দিকে চেয়ে আছে। আমি টাকা পেলে তবেই তাদের মুখে দুমুঠো খাবার তুলে দিতে পারি। একবার কথা বলে শুনতে পাচ্ছিস না? যদি এখান থেকে না যাস না, ঘাট ধাক্কা দিয়ে তোকে বের করে দেবো। ঠিক আছে মালিক, আমি চলে যাচ্ছি, কিন্তু আজকের যদি পারিশ্রমিকটা দিতেন তাহলে আমি খাবার কিনতে পারতাম। কোনো পারিশ্রমিক দেওয়া হবে না তোর। তুই এখান থেকে চুপচাপ চলে যাবি নাকি চৌকিদারকে ডাকবো? মালিকের কথা শুনে দামিনী মন খারাপ করে বাড়ির দিকে চলে আসতে লাগলো। তখন রাস্তার মধ্যে খুবই সুন্দর সবুজ শ্যামল একটি গাছ দেখতে পেল। আরে রে, হায় আল্লাহ, এই গাছটিকে কে তুলে রাস্তায় ফেলে দিয়েছে? এর মধ্যে তো এখনো জান বাকি আছে। যাকে আমি বাসায় নিয়ে যাই, বাড়িতে গিয়ে আমার উঠানে এটা লাগিয়ে দেব। এরপর দামিনী ওই চারাটিকে তুলে নিয়ে গেল আর তার আঙিনায় লাগিয়ে দিল। কিছুদিনের মধ্যে চারাটি বড় হতে লাগলো। দামিনীও অনেক যত্ন করলো চারাটির। এটা দেখে দামিনীর 2 মেয়ে রিয়া ও শিখা বলল, আরে রিয়া, দেখ মায়ের কুড়িয়ে আনা চারা গাছটি কত বড় হয়ে গেছে। মনে হচ্ছে অল্প দিনের মধ্যে এই গাছটি আমাদের মিষ্টি মিষ্টি ফল দিবে রে। এরপর ওই ফল আমরা বাজারে বিক্রি করব, তাহলে আমাদের অভাব আর থাকবে না, আর মাকেও এত পরিশ্রম করতে হবে না। 2 মেয়ের মধ্যে এরকম পরিকল্পনা দেখে খুব দুঃখী মন নিয়ে দামিনী বলল, হে খোদা, আমি অভিশাপ জানাই। আমার এই অভাব সংসারে কত দিন আর এই অভাব অনটনে কাটাবো। আমার ছোট ছোট মেয়েদেরকে ঠিক মতো খাবারও আমি খেতে দিতে পারি না। চাকরিটা ছুটে যাওয়ার পরে সামান্য ঝাড়ু দেওয়ার কাজ পেয়েছি, এতে তো আমার সংসারই চলে না। কি যে করি, আমার আর কিচ্ছু ভালো লাগে না। মনে হয় আমি পানিতে ডুবে মরে যাই। এসব চিন্তা করতে করতে দামিনী অনেক অসুস্থ হয়ে যায়। এক সময় দামিনী পৃথিবীকে চির বিদায় জানিয়ে মৃত্যুবরণ করে ফেলে। 2 বোনের মাথার উপর থেকে মায়ের ছায়া উঠে গেল। তারা 2 বোন একেবারে এতিম ও অনাথ হয়ে গেল। এরপর থেকে 2 বোন কখনো ভিক্ষে করে নিজের জীবন চালাতো, আবার কখনো দাঁড়ে দাঁড়িয়ে ঘুরে ঘুরে সাহায্য চাইতো। তবে একদিন তারা 2 জন একটি মাজারের পাড়ে বসে ভিক্ষা চাইছিল। কিন্তু মানুষ আর কতদিন ভিক্ষা দিবে? ভিক্ষা দিতে দিতে মানুষও ক্লান্ত হয়ে গেল। কিছুদিন পর থেকেই মানুষেরা তাদেরকে ইগনোর করতে লাগলো, তাদের আর ভিক্ষা দিল না। তখন রিয়া ক্ষুধার যন্ত্রণায় খুবই কান্না করতে লাগলো। পোড়ামার, চুপ কর, এভাবে কান্না করিস না। আপু, কতদিন আর এভাবে খোদা পেটে মানুষের কাছে ভিক্ষা চাইবো? এভাবে আমার আর পৃথিবীতে বাঁচতে মন চায় না, এবং মনটা চায় যে মরে যায়। এরকম বলতে নেই বোন, দেখবি একদিন না একদিন সব কিছু ঠিক হয়ে যাবে। এভাবেই আরো কিছুদিন কেটে গেল। তারা 2 বোন প্রতিদিনই সেই গাছটির কাছে আসতো আর পানি দিত, আর কোনো মতে মানুষের কাছ থেকে চেয়ে চেয়ে তাদের পেট চালাতো। এভাবে করে আরো 10 বছর কেটে গেল। তাদের গাছটিও অনেক বড় হয়ে গেছে এখন। শুধু গাছ নয়, সময়ের সাথে সাথে তারা 2 বোনও অনেক বড় হয়ে গেছে। একদিন শিখা গাছের কাছে মন খারাপ করে দাঁড়িয়েছিল। তাকে দেখে রিয়া বলল, কি হয়েছে আপু, এভাবে মন খারাপ করে গাছের কাছে কেন দাঁড়িয়ে আছো? কিছুই ভাবছি না বোন, ভাবছি পৃথিবী কোথায় থেকে কোথায় চলে আসলো। 1 যুগ পার হয়ে গেল, কিন্তু আমরা 2 বোন গরিবে থেকে গেলাম। পৃথিবীর সব কিছু পাল্টে গেল। হ্যাঁ আপু, তুমি একদম ঠিক বলেছ। দেখো কতদিন হয়ে গেল আমরা গাছটার কত সেবা যত্ন করি, গাছটা আজ পর্যন্ত আমাদের ফলও দিল না। কমসে কম যদি কিছু ফল দিত, তাও বিক্রি করে আমাদের এই অভাবের সংসারটা চলতো। আচ্ছা আপু, চলো এখন ভেতরে চলো।
এভাবে আরও কিছুদিন কেটে গেল। একদিন তাদের এলাকাতে বন্যা আসলো, মুষলধারায় বৃষ্টি শুরু হয়ে গেল। প্রচণ্ড বৃষ্টির কারণে তাদের ছোট্ট মাটির ঝুপড়িটা ভেঙে যেতে আরম্ভ করলো, আর ভেতরে পানিও ঢুকতে লাগলো। তখন এক বোন আরেক বোনকে বলল, আপু দেখো, ঘরের ছাদ ভেদ করে ভেতরে পানি পড়ছে, এখানে আর থাকা যাবে না, চলো বাইরে চলো। এ কথা বলে তারা দুই বোন গাছের নিচে এসে দাঁড়ালো। হে খোদা, এটা কি করলে তুমি? আমরা কি ক্ষতি করেছি মানুষের, যে আজ আমাদের থাকার ঘরটাও ভেঙে গেল। এখন আমরা কোথায় থাকবো? হ্যাঁ আপু, এখন আমরা কোথায় গিয়ে দাঁড়াবো? এভাবেই দুই বোন একজন আরেকজনের কাছে দুঃখ প্রকাশ করতে লাগলো। ঠিক তখনই সেই বিশাল বড় গাছটির উপর থেকে দামি দামি রং বেরঙের নেকলেস পরতে আরম্ভ করলো। এসব দেখে দুই বোন একেবারে হতভম্ব হয়ে গেল। আরে বোন, এটা কি? এগুলো তো সোনা আর হীরার নেকলেস। হ্যাঁ আপু, সত্যি তো, কিন্তু এগুলো আসছে কি করে? রিয়া, শিখা, তোমরা তোমাদের পেছনের দিকে তাকিয়ে দেখো। আওয়াজ শুনে তারা এদিকে ওদিকে তাকাতে লাগলো। তারা দেখলো এই আওয়াজটি গাছ থেকে আসছে। এরপর গাছের উপরে তাকিয়ে দেখলো গাছের উপরে রং বেরঙের নেকলেস চলে আসে, আর ওই নেকলেসের আলোতে পুরো গাছ একেবারে আলোকিত হয়ে আছে। হে খোদা, এ কি? এ কেমন অদ্ভুত জিনিস! গাছের উপরে তো ফল আর সবজি হয়, এ দেখছি নেকলেস। শোনো মেয়েরা, এটা হলো একটি জাদুর গাছ। এর উপরে উৎপন্ন হওয়া হিরে ও সোনার নেকলেস কখনোই দূর হবে না। তোমরা দুই বোন আমাকে নতুন জীবন দিয়েছো, আমাকে পানি পান করিয়েছো। আমার এই জীবন তোমাদেরই দান। এই জন্য আমার কাছে যতগুলো নেকলেস আছে, এই সব কিছুর শুধুমাত্র তোমরাই হকদার। আমার গাছের উপরে ঝুলে থাকা যে নেকলেস দেখছো, এগুলো বিক্রি করে তোমাদের থাকার জন্য একটি আলিশান বাড়ি তৈরি করে নাও। আমি তোমাদের জন্য সারা জীবন আছি, সারাটা জীবন সাহায্য করব। গাছের এরকম কথা শুনে তারা দুই বোন প্রচন্ড খুশি হলো। জীবনের প্রথম তারা এরকম একটি সান্ত্বনা পেল আর ছায়া পেল। দুই বোন মিলে জাদুর গাছ থেকে গহনাগুলো পেড়ে একটি সোনারের দোকানে গিয়ে বিক্রি করলো, আর সেই টাকা দিয়ে তাদের থাকার জন্য অনেক বড় আলিশান ঘর তৈরি করলো। আর সেই ঘরের মধ্যে তারা সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো। এর কিছুদিন পরে তারা দুই বোন সেই গাছের কাছে আসলো আর বলল, হে জাদুর গাছ, আবারও তোমার সাহায্যের প্রয়োজন। তারা দুই বোন কথা বলার সঙ্গে সঙ্গে সেই গাছে আলো প্রকট হয়ে গেল। আলোর সঙ্গে সঙ্গে সেই গাছে বিভিন্ন রকমের ডিজাইনের নেকলেসও প্রকট হয়ে গেল। তখন গাছ তাদেরকে বলল, হে জাদুর গাছ, তোমার কাছ থেকে আমরা যে গহনাগুলো পেয়েছিলাম সেগুলো বিক্রি করে ঘর তৈরি করতে সব শেষ হয়ে গেছে। এখন আরো কিছু গহনার প্রয়োজন। হ্যাঁ, কেন নয়? যদি তোমরা চাও তাহলে আমার গাছে থাকা সবগুলো গহনাকেই পেড়ে নিতে পারো। এ কথা শুনে দুই বোন অনেক খুশি হলো আর তাদের প্রয়োজন মতো গাছ থেকে গহনা পেড়ে নিল। এরপর থেকে যখনই তাদের দুই বোনের কোনো জিনিসের প্রয়োজন হতো, তখনই তারা জাদুর গাছের কাছে এসে গহনা পেড়ে নিত। এভাবেই করতে করতে জাদুর গাছ ও দুই বোনের মধ্যে গভীর বন্ধুত্ব হয়ে গেল। আর খুব শীঘ্রই সেই দিনও চলে আসলো যেই দিন দুই বোনের বিয়েও ঠিক হয়ে গেল। দুই বোন তাদের বিয়ের সুসংবাদ সর্বপ্রথম তারা জাদুর গাছকে দিল। আরে, এটা তো অনেক খুশির কথা। তোমাদের দুইজনের বিয়ে ঠিক হয়ে গেছে। তোমাদের বিবাহিত জীবন সুখের হোক। এ কথা বলে জাদুর গাছ হেলতে দুলতে লাগলো আর তার ডালপালা থেকে অনেকগুলো গহনা নিচের দিকে ফেলতে লাগলো। এই নাও বাচ্চারা, যখন তোমরা তোমাদের গায়ে এই গহনাগুলো পরে বিয়ের পিঁড়িতে বসবে, তখন তোমাদের রূপ আরো বেশি চমকাতে থাকবে। এক নতুন জীবন তোমাদের দিকে পথ চেয়ে বসে আছে। জাদুর গাছ, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। যদি তুমি আমাদেরকে সাহায্য না করতে, তাহলে আল্লাহ জানে আমাদের অবস্থা আজ কোথায় গিয়ে দাঁড়াতো। এরপর দুই বোন গহনাগুলো নিয়ে বাসায় ফিরে আসলো। এরপর বিয়ের দিনও চলে আসলো। তাদের দুই বোনকে বিয়ের পিঁড়িতে সেই গহনাগুলো পরে অনেক সুন্দর দেখতে লাগছিল। এভাবে অনেক হাসি খুশিতে তাদের দুই বোনের বিয়ে হয়ে গেল আর তারা শ্বশুর বাড়িতে চলে গেল। এরপর থেকে যখনই তাদের জাদুর গাছের কথা মনে হতো, তখনই তারা সেখানে এসে জাদুর গাছের সাথে সাক্ষাৎ করত। এভাবেই তারা তাদের বাকিটা জীবন হাসি খুশিতে কাটাতে লাগলো।